বাল্যবিবাহ রুখতে বাঁকুড়ায় বহুরূপী সেজে প্রচার। সৌজন্যে হুগলির একটি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামে আবার মেয়েদের মার্শাল আর্টের প্রশিক্ষণ, উদ্যোগী রাজ্য পুলিশের এক কনস্টেবল। অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে পড়বে রোগে, তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি ভোগে। ওগো মেয়ে যদি ভোগে, মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাও। কখনো ছড়া, কখনো ব্যানার হাতে প্রচার। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, মা বাবা হয়ে তাদের রোগে ফেলো না, ওগো রোগে ফেলো না। বাল্যবিবাহ রুখতে সকলকে সচেতন করাই লক্ষ্য, তাই সেজেছেন বহুরূপী, প্রচার করছেন। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর স্টেডিয়াম, রবিবার তখন চলছে ক্রিকেট টুর্নামেন্ট। খেলা দেখতে ভিড়ে ভিড়, সেই ভিড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক বহুরূপী। বাল্যবিবাহ রুখতে প্রচার করছেন। ইনি আসলে হুগলির খানাকুল মাজপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়। সমাজকে সচেতন করতে মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন বাড়ি থেকে, বহুরূপী সেজে প্রচার চালান। আমি বিভিন্ন জায়গায় খেলায় মেলায় যেখানে মানুষ জড় হয় সেখানে আমার এই প্রচারগুলো করি। রক্তদান, মহান দান, বাল্যবিবাহ বন্ধ করুন, শিশু নির্যাতন বন্ধ করুন, গাছ লাগান, পৃথিবী বাঁচান। আমার টার্গেট রয়েছে আগামী 10 বছরের মধ্যে 50,000 ভালো কলমের আম গাছ মানুষের হাতে তুলে দেওয়া, এবং বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখার কথা বলি, এবং সাপে কামড়ালে অবশ্যই হসপিটালে যান, আর তামাকজাত দ্রব্য বর্জন করার কথা বলি। আমি দেখেছি আমি যদি সাধারণ বেশে প্রচার করি মানুষের মধ্যে অতটা এফেক্ট হয় না, কিন্তু যখন এই বহুরূপী পোশাকটা পরি, গোলাপ সুন্দরী সাজি, মানুষ সবাই তাকিয়ে দেখে আমার দেখে যে এই মানুষটা কি বলতে চাইছে, কি হাতে আমার যে ব্যানারটা আছে কি বলতে চাইছে সেটা দেখে, আমার প্রচারটা অনেক সহজ হয়ে যায়। মুর্শিদাবাদের সুতি, এখানকার সীমান্ত ঘেঁষা গ্রামে মার্শাল আর্টের প্রশিক্ষণ। ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দিচ্ছেন রাজ্য পুলিশের কনস্টেবল কৌশব সান্যাল। লক্ষ্য আত্মরক্ষায় মেয়েদের স্বাবলম্বী করে তোলা। এই ধরনের প্রশিক্ষণ প্রত্যেকটা মেয়ের জানা উচিত, কারণ বর্তমানে এখন মেয়েদের আত্মরক্ষা করা খুব দরকার, এবং রাস্তায় মেয়েরা যাতে একা একা যেতে পারে, এবং তার জন্য এই প্রশিক্ষণটা শেখা দরকার। আমরা জানি যে বর্ডার এলাকাগুলোতে খুবই সেন্সিটিভ এলাকা বর্ডার এলাকাগুলো, তো সেখানে নারী পাচার এবং শিশু পাচার এগুলো হয়। তো এগুলো ক্ষেত্রে রক্ষার জন্য সেলফ ডিফেন্স মেয়েদের শেখা খুবই জরুরি। এটা আমার নিজের উদ্যোগ, 2015 থেকে আমি করছি মিশন অনন্যা নাম নিয়ে। স্কুল কলেজে গিয়ে মেয়েদেরকে সেলফ ডিফেন্সের ট্রেনিং করানো। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না। নিউজ 18 বাংলা। এসএসসির ইন্টারভিউয়ের লিস্টে অযোগ্য শিক্ষকের নাম। রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মন অযোগ্য হয়েও ডাক পেয়েছেন ইন্টারভিউয়ে। এই অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে। আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলছে নিয়োগ প্রক্রিয়া। 11-12 শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউয়ের লিস্ট বের করেছে এসএসসি। সেই লিস্টে নাম 20,500 জনের। এই লিস্টে নাম রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের নীতিশ রঞ্জন বর্মনের। এই নীতিশ রঞ্জনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী বিপাশা বর্মনের। প্রশ্ন, এসএসসির প্রকাশ করা অযোগ্যদের লিস্টে নাম ছিল নীতিশ রঞ্জনের, তাহলে কিভাবে 11-12 শিক্ষকের চাকরির পরীক্ষায় তিনি বসলেন, আর কিভাবেই বা তিনি ইন্টারভিউও ডাক পেয়ে গেলেন? আমার স্বামী 2016 সালের এসএসসি টেন্টেড ক্যান্ডিডেট। সুপ্রিম কোর্টে আমরা সকলেই জানি, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার হয়েছিল যে যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট আছে তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না। দেখলাম যে ওনার 11-12 ইন্টারভিউতে ওনার নাম আছে বা ডাক পেয়েছেন উনি। তো আমি এটা দেখে অবাক হচ্ছি যে ওনার মতন টেন্টেড ক্যান্ডিডেট যারা পরীক্ষা বসতে পারবে না তারা কি করে ইন্টারভিউ তার নাম আসে। যখন মামলাগুলো চলছিল সমস্ত এসএসসি 2016 সালের, তখন টেন্টেড লিস্টে ওনার নাম ছিল। ডিভোর্সটা স্যার আমার হাজব্যান্ডই আমাকে বিভিন্ন ফোর্স করেছেন। রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা নীতিশ রঞ্জন বর্মন 2018 সালে এডুকেশনের শিক্ষক হিসেবে কালিয়াগঞ্জের একটি স্কুলে যোগ দেন। তাঁর স্ত্রী বিপাশা, দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। বিপাশা থাকেন রায়গঞ্জেরই বিন্দোলে, আর দেবীনগরে মা বাবার সঙ্গে থাকেন নীতিশ রঞ্জন বর্মন। আমার ছেলে হ্যান্ডিক্যাপ, এই নিয়ে
পরীক্ষা অ্যাপ্লিকেশন করলো পরীক্ষার জন্য, এডমিট কার্ড পেলো, পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, যে জন্য ভাইবা ডাক পেয়েছে। যাবে? হ্যাঁ যাবে। এসএসসির অযোগ্য শিক্ষকের তালিকায় নাম, তা সত্ত্বেও ইন্টারভিউয়ে ডাকা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। স্পষ্টত সুপ্রিম কোর্টের নির্দেশ যে কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসবে না। পরীক্ষায় তো বসলোই, উল্টে তাদের নাম ইন্টারভিউ লিস্টে রেখে দেওয়া হলো। তারা যে টেন্টেড তালিকা প্রকাশ করলো তারপরে তারা একবারও যাচাই করেনি, ফলে এই লিস্টটা একেবারে স্বচ্ছ নয়, অস্বচ্ছ লিস্ট। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, নীতিশ রঞ্জন বর্মনের নাম এসএসসির অযোগ্য শিক্ষকদের লিস্টে থাকা সত্ত্বেও তিনি পরীক্ষায় বসেন এবং ইন্টারভিউতে ডাক পেয়েছেন। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে যে ৩রা এপ্রিল সুপ্রিম কোর্ট যে আদেশনামা দেয় সেখানে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। অযোগ্য হয়েও কেউ যদি সুযোগ পেয়ে যান তাহলে ভেরিফিকেশন করার সময় অবশ্যই তার নাম বাদ দেওয়া হবে। এখন অব্দি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল বসতে পারে, এটা একজনের ক্ষেত্রেই হয়েছে। এসএসসি বলেই দিয়েছে যে তারা ভেরিফিকেশন করবে, সেই জন্য ডাকা হয়েছে। যদি দেখা যায় যে এক্সপিরিয়েন্সের যে ক্যাটেগরি আছে ম্যাচ করছে না, বাদ যাবে। আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, সেটা লয়ারের সঙ্গে আমরা কথা বলেছি। অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড বসতে পারে কি পারে না সেটা সুপ্রিম কোর্টের রায় খতিয়ে দেখা হচ্ছে। সেই মোতাবেক এসএসসির আইনজীবীরা জানাবেন, সেই মোতাবেক সিদ্ধান্ত হবে। ইন্টারভিউয়ের লিস্ট নিয়ে নানা অভিযোগ। কারো অভিযোগ নীতিশের মতো বেশ কয়েকজন অযোগ্যর নাম ইন্টারভিউয়ের লিস্টে রয়েছে। কারো অভিযোগ কম নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউ ডাকা হয়েছে। অনেকের আবার দাবি কাট অফ নাম্বার পাওয়া সত্ত্বেও তাদের লিস্টে নাম নেই। নিউজ 18 বাংলা। স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে প্রচুর বাংলাদেশির ভিড়। কেন বলুন তো? এসআইআর শুরু হওয়াতে তারা কি ভয় পাচ্ছেন? তারা কি বাংলাদেশে ফিরে যেতে চাইছেন? কি কারণ জানবো, সরাসরি অনুপম রয়েছে সঙ্গে। অনুপম, এই ছবিটা কেন? এত বাংলাদেশি এরা কি করছেন এখানে? কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু যেসব বাংলাদেশিরা এতদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং আমাদের জেলার বিভিন্ন জেলায় আত্মগোপন করেছিল, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু এসআইআর চালু হওয়ার পরেই তারা কিন্তু ভারত ছেড়ে আবার কিন্তু বাংলাদেশে ফিরে যাওয়ার কিন্তু যে চেষ্টা করছে। এবং সেই কারণেই কিন্তু তারা দলে দলে কিন্তু স্বরূপনগরের যে হাকিমপুর সীমান্তে, সেই সীমান্তে এসে কিন্তু তারা হাজির হয়েছে। একদম শিশু থেকে মহিলা এবং যেসব লোক পুরুষ রয়েছে তারা কিন্তু সকলেই এসে এখানে হাজির হচ্ছে। আমরা সেই ছবি কিন্তু সরাসরি দেখছি এবং আমরা ইতিমধ্যে একজনকে পেয়েছি। দাদা এদিকে ফিরুন। হ্যাঁ, বলছি যে আপনার বাড়িটা কোথায়? আমি বলতে পারি। আচ্ছা, বলছি দাদা আপনার বাড়িটা কোথায়? বাড়িঘর এখন এখানেই আছে দাদা, এখানে বসে আছে। বাংলাদেশে বাড়ি কোথায়? কিছু বলতে আমার এখন এখানে ঠিক না, আমার পেটে খিদে। ব্যাপারটা হচ্ছে আপনারা দেখলেই পারলেন যে সহজে কিন্তু কেউ কিছু বলতে চাইছে না যে তাদের বাড়ি কোথায় বা কি বৃত্তান্ত, তারা কিন্তু সহজে কিন্তু বলতে চাইছে না। তার কারণ কিছুটা ক্ষোভ, কিছুটা অভিমান তাদের মধ্যে কাজ করছে। তার কারণ এখানে তারা কাজকর্ম করে খেত, তারা রুজি রোজগার। একদমই অনুপম, এরা তো কথা বলতে চাইছেন না, কিন্তু যারা বলেছেন তাদের কি বক্তব্য শুনবো। হ্যাঁ, বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা জেলা, সাবনগর থানা। আচ্ছা, নবিকি বাজার, ছোটকুকুর জেলা। এখানে ভারতে কোথায় থাকতেন? ভারতে আমি থাকতাম হাওড়া জেলা, ডুমদুর থানা। দিনমজুরি করতাম, এই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনের কাটাই সব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছে। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, মানে বিদেশি পেটের জ্বালায় মজবুরি করে, ওই জন্য চলে যায়। 15 বছর আগে এলাম। এখানে কোথায় থাকতেন? নিউটাউন থানা। কাজ কাম করতাম, বাসা বাড়ি। এখন কি দেশে ফিরে যাচ্ছেন? হ্যাঁ।